হ্যালো, আজকে প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম অধ্যায়ে আমাদের একটা টপিকস আছে, সেটা হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। অনেকগুলো টপিকের মধ্যে এই টপিকটা অনেক বেশি জরুরি, কারণ হচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যতগুলো পার্ট আছে সবগুলো পার্টই এই টপিকের উপরেই একটু হলেও নির্ভরশীল। তো অনলাইনে এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমরা সেগুলো ফলো করছো কিনা, তোমাদের টিটিআই এর পেজেই সেগুলো দেওয়া আছে। তো আমি আজকে একটু আলোচনা করে নিই। শুরুতেই এই অধ্যায়ে তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা যে সফটওয়্যার ডিজাইন স্তরের পরে দেওয়া আছে এই মডুলারাইজেশন এবং কনকারেন্সি। মডুলারাইজেশনটা আমাদের এই ডিএফটির জন্য লাগবে। মডুলারাইজেশন বলতে বোঝায় যে এমন একটা কৌশল যা সফটওয়্যার সিস্টেমকে কতগুলো পৃথক এবং স্বতন্ত্র মডিউলে ভাগ করে, আলাদা আলাদা। তোমরা মডিউল সম্পর্কে বেশ প্রোগ্রামিং করার সময় দেখছো, সেখানে হয়েছে বেশ কিছু মডিউল সম্পর্কে তোমাদের জানা আছে। একটা আলাদা একটা কাজের অংশ যেটা সক্রিয়তা বজায় রাখে নিজস্বভাবে। আমি একটু পরে আরো ক্লিয়ার হয়ে যাওয়া সে এই মডিউলটা এবং নির্ভর করে আমাদের ডাটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করা হয়। ডাটা ফ্লো ডায়াগ্রাম বলতে কি বোঝায়? আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করি বা কোনো কিছু বড় কোনো ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করি, যেমন ধরো এই হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এগুলো তৈরি করা, এই সফটওয়্যার তৈরি করতে গেলে ডাটাগুলো কিভাবে ফ্লো করছে, কিভাবে ইউজার ইনপুট দিচ্ছে, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ডাটাগুলো যে স্টেপ বাই স্টেপ একটা স্ট্রাকচারাল একটা মানে নির্দিষ্ট কিছু ধাপ অতিক্রম করে শেষ পর্যন্ত আউটপুটে তোমার দেখতে পারতেছে বা যে কেউ ইউজ করতে পারতেছে, সেটা হচ্ছে যে মানে ওইটা যে আউটপুট আসছে এই পুরা ডাটার স্টেপ বাই স্টেপ যে একটা ধারা যে আছে, এটাই হচ্ছে তোমার ডাটা ফ্লো ডায়াগ্রাম। মানে এটাই কি তুমি একটা স্ট্রাকচারাল মানে গাঠনিক বা দৃশ্যমান কোনো কিছুকে প্রকাশ করা হয়েছে ডাটাবেস বা ডাটা ফ্লো ডায়াগ্রাম। তো এখন আমাদের এই ডাটা ফ্লো ডায়াগ্রামে অবশ্যই ডাটা ফ্লো ডায়াগ্রাম যে তৈরি করবে সেটা কয়েকটা জিনিস আলাদা ক্যারেক্টারিস্টিক আছে, যে এই কার্টুন মানে এই ধরনের ইয়েগুলো থাকবেই বাধ্যতামূলক ভাবে। এর কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য থাকবে, যে এই বৈশিষ্ট্য ছাড়া ডাটা ফ্লো গুলো কোনো মতেই মানে ডিএফটি সম্পূর্ণ হবে না, স্বয়ংসম্পূর্ণ হবে না। ডাটা ফ্লো ডায়াগ্রাম কয়েক ধরনের হতে পারে, দুই ধরনের, একটা হচ্ছে যৌক্তিক আর একটা হচ্ছে ফিজিক্যাল। তো আমরা ডাটা ফ্লো ডায়াগ্রামের ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করি। আমাদের প্রত্যেকটা লেখা আছে, যে প্রত্যেক তোমাদের বই আছে, তোমরা বই থেকে দেখবা, আমি এখানে অনলাইন থেকে নিয়েছি। প্রত্যেকটা নাম যে ডাটা গুলো ঢুকে প্রত্যেকটা নাম একটা ইউনিক হয়। তুমি যখন একটা ভেরিয়েবল নাও বা একটা প্রোগ্রামে যখন, যেমন ধরো এখানে ধরো একটা সফটওয়্যার, এই হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা দেখি, এখানে ধরো এই ড্যাশবোর্ড নিয়ে আমরা বের করি, আমরা যে ডাটায় প্রবেশ করায় না কেন, ভেরিয়েবল দেয় না কেন, প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু একটা ইউনিক নাম ধারণ করে থাকে। ভেরিয়েবল নিয়ে কিছু বলার এখানে নাই, প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা নাম মানে নিজস্ব একটা নাম থাকে। তুমি যে নাম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ওই নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার তুমি কোনো মতেই পারবে না, এটা তোমরা জানো। এই জন্য বলা হয়েছে যে প্রত্যেকটা ইউনিক থাকতে হবে। ডিএফডি ফ্লোচার্টটা এখানে কয়েকটা
চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন ধরো এটা হচ্ছে ডাটা ফ্লো, এটা একটা তীরচিহ্নের মতো থাকে, এখানে এই জিনিসটা একটা তীরের মতো থাকে ডাটা ফ্লো করে দেখানোর জন্য। ঠিক আছে, মানে একটার সাথে আর একটা মডিউলের কানেকশন দেওয়ার জন্য এটা দেখানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেসিং এর জন্য। তোমরা এর আগেও ফ্লো চার্ট করে আসতো, সেখানে এটা প্রসেসিং এর জন্য এরকমই ছিল। প্রসেসিং এটা একটা বৃত্তের মতো। ঠিক আছে, আমরা এটাকে প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা যায় বাবল। বাবল, ঠিক আছে। এখন আমাদের এই যে সোর্স বা এক্সটার্নাল থিং বা যেখান থেকে ইনপুট বা ইউজার আউটপুট যেটা যাবে সেটাকে আবার এখন দেখাবো হচ্ছে ইনপুট আউটপুটের ক্ষেত্রে দেখাবো। ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে এই চিত্রে ইউজ হয়। আর এটা হচ্ছে ডাটা স্টোর করার জন্য, ডাটা বেজে বিভিন্ন কিছু স্টোর করার জন্য। আমরা এই ডাটা ফ্লো ডায়াগ্রাম এর কয়েকটা লেভেল আছে বা স্তর আছে। একটা হচ্ছে 0 লেভেল, ডিএফডি 1 লেভেল, আর এটা হচ্ছে 2 লেভেল। এখন 0 লেভেল বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বাবল একটা থাকে। বাবল মানে হচ্ছে যে মেইন যে বেসটা থাকবে সেটা হচ্ছে একটা। এখানে দেখো ইনপুট দুইটাই আসছে কিন্তু মেইন বেস একটাই এ, তারপরে আউটপুট একটা আছে, কিন্তু আউটপুট আরো একটা বা দুইটা এরকম ব্যাপার। আমাদের একটা উদাহরণ দেওয়া আছে এখানে, তোমাদের বইয়ে এই ধরনের উদাহরণ দেওয়া নাই, দিলে আমি এই জন্য অনলাইন থেকে নিচ্ছি কারণ এটা তোমাদের ক্লিয়ার বোঝানো সম্ভব। ধরো রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে। আমরা এখানে একটা রেজাল্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা এখানে লগ ইন করি। এখানে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে তোমার যে সিস্টেম গুলো দেওয়া আছে যে কোর্স অ্যাড করা যাবে, সাবজেক্ট, রেজিস্টার, সেশন। হসপিটালে যদি আমি এখানে লগ ইন করি দেওয়া থাকবে যে আমার ম্যানেজমেন্টের যে কাজগুলো দেওয়া থাকবে, এই জিনিসগুলা কিভাবে আসছে, ইউজার ইনপুট দিছে বা অ্যাডমিনিস্ট্রেটর বা যেই হোক ইনপুট দিবে। রেজাল্ট ম্যানেজমেন্টের এখানে তোমার মেইন অংশ যেটা সেটা শুধুমাত্র একটা বাবলে থাকে, মানে একটা জিরোতে থাকে, যার জন্য এটাকে 0 লেভেল ডিএফডি বলা হয়। 0 লেভেল ডিএফডি। তোমার কখনো এক্সামে বা কোনো একটা ভাইভাতে তোমাকে কখনোই বলা হবে না যে ডাটা ফ্লো ডায়াগ্রাম একটা দেখাও বা পুরো সিস্টেম। তোমাকে বলবে যে 0 লেভেল ডাটা ফ্লো ডায়াগ্রাম একটা দেখাও, বা 1 লেভেল বলতে তুমি কি বুঝো, বা 2 লেভেল বলতে কি বুঝো। সেখানে তোমাকে বোঝাতে হবে যে কয়টা বাবল থাকতে পারে বা মানে কয়টা সার্কেল, যেটা এই সার্কেল থাকতে পারে, কোনটা কিভাবে কানেকশন হতে পারে একটার সাথে আর একটা যাইতে পারে। এখন দেখো এখানে ডাটা এন্ট্রি দিতে হবে, স্টুডেন্ট ইনফরমেশন যেটা এন্ট্রি দিতে হবে, এন্ট্রি মার্কশিট আসবে, তারপরে মার্কস এন্ট্রি দিতে হবে, তোমার অ্যাডমিনিস্ট্রেটর কিছু ইউজার অ্যাকাউন্ট মেইনটেনেন্স করবে। এগুলো সব ইনপুট, যেগুলো ভিতরে ঢুকতেছে চিহ্ন দিয়ে এগুলো হচ্ছে ইনপুট, আর যেগুলো বের হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আউটপুট। তোমার এখন এই কাজগুলো কয়েক ধরনের স্টেপ বাই স্টেপ অ্যাডমিনিস্ট্রেটরই করে দিচ্ছে, ইনপুট আর আউটপুট। কিন্তু মেইন কাজ হচ্ছে তোমার রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা করতে যায় ইউজার গুলো ইনপুট না দিলে আউটপুট কখনোই আসবে না। তো এই প্রসেসটা যেহেতু মেইন বেস একটাই, তাই একে 0 লেভেল ডিএফডি বলা হচ্ছে। 1 লেভেল ডিএফডি যেটা তোমাদের বড় দেওয়া আছে, ছোট্ট চিত্র এখানে দিয়ে আমি বড় করে দেখাইছি। 1 লেভেল যেটা, 1 লেভেলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ইউজার, এখানে দেখো একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি রোল করে, মানে সরাসরি প্রথমে দেওয়া থাকে। এই দেওয়াতে কিন্তু কোঅর্ডিনেটর করতেছে, ভিউ রিপোর্টের কোঅর্ডিনেটর যারা তারাও করতেছে, কিন্তু কার সাথে করতেছে, ভিউ রিপোর্টের সাথে করতেছে। মানে তুমি যদি এগুলা সরাসরি ইনপুট দাও তাহলে সেটা একটা দৃশ্যমান অবস্থায় থাকবে। তারপরে যখন ইনপুট দিলা সেটা আবার লগ ইন পর্যায়ে যাবে, লগ ইন পেজ থেকে তো তোমার ইনপুটটা দিতে হবে।
তাহলে রেজিস্টার যদি করা থাকে, রেজিস্ট্রেশন না করলে আবার লগ ইন করতে পারবে না, সেটাও করে আসতে হবে। সেগুলো অপশন দেওয়া আছে। দেওয়ার পরে এখানে কিন্তু ইউজার আইডি রোল এই অ্যাডমিনিস্ট্রেটর থেকেই প্রাপ্ত। অ্যাডমিনিস্ট্রেটর যদি তোমার ক্ষমতা না দেয় তাহলে কিন্তু এগুলা ইনপুট দিতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে এখন এখানে দেখো অনেকগুলা বাবল দেখা যাচ্ছে। কারণটা কি, এখানে তার আগেরটাতে যেরকম ছিল একটা সার্কেল মানে একটা বাবল দেওয়া ছিল, কিন্তু এখানে অনেকগুলা সার্কেল ইউজ করা হয়েছে। কিন্তু আগের বেস ছিল একটাই, মেইন কাজ রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আর এটা একটু আরো প্রকাশ করে খোলা আছে এবং অনেকগুলো মডিউল অ্যাডভাইস করা আছে। মডিউল এখানে তুমি একটু ভালো করে বুঝতে পারবা, এখানে প্রত্যেকটা একটা করে আলাদা আলাদা মডিউল, এর সাথে এর কানেকশন আছে, এর সাথে এর কানেকশন আছে, সবার সাথে একটা কানেকশন দিয়ে তৈরি করা হয়েছে এই ধরনের আমাদের ওয়ান লেভেল ডিএফডি আর কি। এই জিনিসটা করতে যা প্রত্যেকের সাথে একটা যে তুমি ইনপুট দিবা ইউজার আইডি, যে পাসওয়ার্ড বা যেটাই তুমি রেজিস্ট্রেশন করে আসে লগ ইনের সাথে, স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্টের সাথে, মার্ক ইনফরমেশন ম্যানেজমেন্টের মধ্যে, তারপরে এগুলো সবই লগ ইনের সাথে ইনভলভ। লগ ইন না হলে এগুলোকে তুমি ইনভলভ করতে পারবে না। তারপরে আবার স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট আবার দেখো দেওয়ার পরে স্টুডেন্ট ইনফরমেশন যে আউটপুট দিয়েছিল ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সাথে আবার জড়িত। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সাথে এগুলো সব কিছু আবার স্টুডেন্ট সাব চয়েস ম্যানেজমেন্ট, তোমার যে সাবজেক্ট চয়েস যদি থাকে কোন কোন সাবজেক্ট থাকবে, মার্কশিট, এটা আবার দেখো মার্কশিট ইনফরমেশন ম্যানেজমেন্টের সাথে জড়িত। তারপর আবার রিপোর্ট জেনারেশনের সাথে জড়িত। সেই রিপোর্ট জেনারেশন আবার দেওয়ার পরে কোঅর্ডিনেটর আবার তোমার সিআই ক্যারিয়ার সাথে চলে যাচ্ছে। এটার কারণটা হচ্ছে রিপোর্ট তো তুমি ভিউ করবা, কিন্তু ভিউ করার সময় তোমার কোঅর্ডিনেটর আর পরে তো আরো ইনপুট আরো মার্কশিট জেনারেট করতে হবে। সেই জন্য এখন একটা সফটওয়্যার তৈরি করার সময় তুমি একবার একটা কাজের জন্য তৈরি করবে না, আরো অনেকগুলো কাজ হতে পারে। স্টুডেন্ট আছে 50 জন, তাহলে 50 জন স্টুডেন্টেরই মার্কশিট জেনারেট করতে শিখতে হবে বা পারতে হবে এই সফটওয়্যারকে। এই জন্যই লেভেল 1 ডিএফডি এখানে অনেকগুলো মডিউল একটা আর একটার সাথে কানেকশন করে স্টেপ বাই স্টেপ কাজ করে থাকে। এরপরে আসছে লেভেল 2। লেভেল 2টা এই লেভেল 1 এ যেগুলো একই সাথে সম্পর্ক করে দেখানো আছে, এইটা প্রত্যেকটা স্টেপই আমি আলাদা আলাদা ভাবে সম্পূর্ণভাবে ফলো করে মানে একটা বা দুটা মডিউলের সাথে সম্পৃক্ত করে কাজ আলাদা আলাদাভাবে ফলো করে কমপ্লিট শেষ পর্যন্ত একবারে ডাটাগুলো ফ্লো করে দেয়। আমাদের ইউজার অ্যাকাউন্ট প্রথমে করছে। এখানে তুমি ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট যেটা আমরা লাস্টে করছে, কিন্তু লাস্টে না, অ্যাডমিনিস্ট্রেটর প্রথমে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করেই তারপরেই কিন্তু তোমাকে দিচ্ছে, তারপরে তুমি লগ ইন করতে পারছো। ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে ডিসপ্লে অ্যাকাউন্ট ইনফরমেশন আর ভ্যালিডেট প্রসেস ইনফরমেশন দুটা মডিউল দিয়ে করে দিয়ে দিচ্ছে। এখানে একটা কথা বলি, ডিএফডি মডেল আর যেরকম বাবল কথাটা একই, কারণ একটা ডাটা ফ্লো ডায়াগ্রামকে আমরা একটা বাবল ডায়াগ্রাম অনেক সময় বলে থাকি। অ্যাডমিনিস্ট্রেটর আর ইউজার অ্যাকাউন্ট মেইনটেনেন্স, এখানে ইউজার অ্যাকাউন্ট কি করে, ইউজার ডাটা আইডি পাসওয়ার্ড এগুলো সব ঠিক করা, ডিলিট করা, আপডেট করা, ভ্যালিড করা, এগুলো কাজ করে থাকে। এরপরে আসবে হচ্ছে লগ ইন। এরপরে ওই কাজগুলো হচ্ছে লগ ইন করতে। লগ ইন যদি তুমি করতে পারো, মানে ইউজার অ্যাকাউন্ট যদি ঠিক থাকে তাহলে লগ ইন সম্ভব। এখানে ইনপুট গুলো দেওয়াতে, সবগুলো দেওয়াতে, পাসওয়ার্ড দেওয়াতে, এই অ্যাডমিনিস্ট্রেটরের রোল করাতেই কিন্তু তোমার লগ ইন সম্ভব হয়েছে সেটা বলে দিল। এরকম করে প্রত্যেকটা স্টেপ। তারপরে স্টুডেন্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট এবার দেখাইছে, ডাটা এন্ট্রি অপারেশন, রিট্রিভ। তোমার যখন একটা স্টুডেন্ট ডাটা মানে স্টুডেন্টের সিরিয়াল বাই সিরিয়াল যখন ডাটা এন্ট্রি দেওয়া হয় সেটা যেভাবে সম্ভব। এখন আমরা মাইএসকিউএল এ যারা কাজ করছি তারা জানি যে আমাদের স্ট্রাকচার্ড মানে গ্রাফিক্যাল বলে মানে সিরিয়াল ভাবে মেনটেন করে। যেমন ধরো এখানে
এখানে যদি আমরা একটা সাবজেক্ট বা যেটাই দেওয়া থাকে, আমরা যদি এরকম সাবজেক্ট বা কথা যদি এরকম নাম দিচ্ছি, সবগুলো যে আমাদের ডাটাবেজে সেভ হচ্ছে। তো ডাটাবেজে যখন আমরা সেভ হচ্ছে, একটা টেবিল বা একটা স্ট্রাকচার অনুযায়ী সেভ হচ্ছে। সেই স্ট্রাকচার অনুযায়ী সেভ করতে গেলে পরে আমাদেরকে অবশ্যই এই ডাটা ফ্লো ডায়াগ্রামের নির্ধারিত স্টেপগুলো ফলো করেই আমাদের আসতে হবে। না হলে পরে যখন করতে যাবে তখন একটা বড় সফটওয়্যার তৈরি করতে যাবে তখন অনেক সময় হিজিবিজি হয়ে যায়। সাবজেক্ট ইনফরমেশন ম্যানেজমেন্ট, এখানে তারপরে আছে হচ্ছে স্টুডেন্ট সাবজেক্ট চয়েস ম্যানেজমেন্ট। এগুলো প্রত্যেকটারই নির্ধারিত যে অপশনগুলো দেওয়া আছে এগুলো তোমরা দেখলেই পারবে, এটার জন্য আলাদা করে স্পেসিফিক বলার কোনো কারণ নাই। সাবজেক্ট চয়েস ম্যানেজমেন্ট, সাবজেক্ট চয়েস তো তোমাদের এখন কোন কোন সাবজেক্ট, 4-5টা সাবজেক্ট মিলে একটা সেমিস্টার গঠন হয়েছে, সেই 6টা সাবজেক্টই তোমার ধরো প্রত্যেকের আলাদা মার্ক আছে, সেগুলো কিভাবে ইনপুট দেওয়া হবে সেগুলোর একটা সিস্টেম ইনপুট ভ্যালু দেওয়া আছে। তারপর মার্ক ইনফরমেশন ম্যানেজমেন্ট, আসলে মার্কটা ডিসপ্লে করে ক্যালকুলেশন করে তোমাকে একটা মার্কের একটা মার্কশিট পুরা তোমার শো করবে। তো আমরা যদি এখন মার্কশিট বা রেজাল্ট ম্যানেজমেন্ট করতে যায়, কিভাবে ডাটা ফ্লো ডায়াগ্রাম বা ডাটাগুলো একের পর এক শো করবে সেটা আমি আজকে বললাম। তোমাদের এখানে থেকে তোমরা আমার কথাগুলো একটু হেডফোন দিয়ে শুনবা, শোনার পরে তারপরে যা তোমরা তোমাদের বই পড়বা, বইয়ের সাথে মিলায় দেখবা, একটা কোশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, ঠিক আছে? তোমার না পড়ে কেউ অযথা নক করবে না, আগে পড়বা বুঝবা তারপরে, কারণ এই জিনিসটা খুব ইজি, এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে আবার আমি অন্য একটা লেকচার নিয়ে পরের স্টেপ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি সাইদ মোহাম্মদ ইকবাল, সিনিয়র ইনস্ট্রাক্টর। আল্লাহ হাফেজ।